নমস্কার। আজকের প্রশ্নগুলির উত্তর স্বামী সোমেশ্বর অনুধ্যান গ্রুপে। প্রথম প্রশ্ন করেছেন সৈকত সাহু। সৈকত সাহুর প্রশ্ন, কোয়ান্টাম ফিজিক্স আর প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটির কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। কোয়ান্টাম ফিজিক্স এটা বাইরের জগৎ সম্বন্ধে, প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি অন্তর্জগৎ সম্পর্কে। স্পিরিচুয়ালিটি এটা অনুভবের ব্যাপার, কোয়ান্টাম ফিজিক্স পরীক্ষার ব্যাপার, বাইরে পরীক্ষা। একটা যেটা মিল আছে সেটা হলো ক্লাসিক্যাল যেটা ফিজিক্স বা ক্লাসিক্যাল সায়েন্স, সেখানে মনে করা হতো বা হয় জগৎটা আমার বাইরে এবং তার একটা নিজস্ব অস্তিত্ব আছে, আমাকে বাদ দিল। আমি মরে গেলেও জগৎ থাকবে, মানে জগৎটা আমার অস্তিত্বের উপর নির্ভরশীল নয়। কিন্তু আধুনিক বিজ্ঞান আইনস্টাইন থেকে যা শুরু হলো, ক্লাসিক্যাল সায়েন্স শুরু হয়েছিল নিউটন থেকে, পাশ্চাত্যের কথা বলছি। আধুনিক বিজ্ঞান শুরু হলো আইনস্টাইন থেকে, আরো পরবর্তী যুগে কোয়ান্টাম ফিজিক্স এলো। কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু বলছে যে না, বাইরের জগৎটা যেরকমই হোক না কেন, এটার অস্তিত্ব নির্ভর করে দ্রষ্টার ওপর। অর্থাৎ ইলেকট্রনের, আমি জানি না আপনি বিজ্ঞানের ছাত্র কিনা, ইলেকট্রন সম্বন্ধে বলা হয় তার কণা রূপও আছে, তরঙ্গ রূপও আছে। এখন আমি কোনটা দেখব? কোয়ান্টাম ফিজিক্সে বলছে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষার আগে আপনি যেটা দেখতে চান ইলেকট্রন আপনাকে সেই বেশি দেখা দেবে। আপনি যদি কণা রূপে দেখতে চান, দেখবেন কণা রূপেই আবির্ভূত হয়েছে ইলেকট্রন। আর যদি তরঙ্গ হিসেবে দেখতে চান তাহলে ইলেকট্রন আপনাকে তরঙ্গ হিসেবে দেখা দেবে। মানে বাইরের জগৎটা আপনার চেতনার উপর অনেকটা নির্ভরশীল, এটা কোয়ান্টাম ফিজিক্সে বলছে। আরেকটি কথা বলছে কোয়ান্টাম ফিজিক্সে, যে একগুচ্ছ ইলেকট্রন কিভাবে চলবে সেটা বিজ্ঞান বলে দিতে পারে, কিন্তু একটা বিশেষ ইলেকট্রন কিভাবে চলবে সেটা বলতে পারে না। কেন? একটা বিশেষ ইলেকট্রনকে লক্ষ্য করার সময় দেখা যাচ্ছে মনে হচ্ছে তার বোধহয় নিজস্ব চেতনা আছে, তার নিজস্ব স্বাধীনতা আছে। তা স্পিরিচুয়ালিটি তো ওই একই কথা, ব্যক্তির স্বাধীনতা নিশ্চয়ই আছে। বাইরের জগৎ পঞ্চভূত, তার একটা স্বাধীনতা আছে, এবং স্বাধীনতা কতদূর আর নির্ভরতাটা কতদূর এটা বিজ্ঞান এখনো বের করতে পারেনি। চলছে বিজ্ঞান, কেননা এই জন্যই কোয়ান্টাম ফিজিক্সকে আইনস্টাইন মেনে নিতে পারেননি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কোয়ান্টাম থিওরির বিরোধিতা করে গেছেন, এটা বলে আপনি জানেন। এখন আইনস্টাইনের মতো বিজ্ঞানী কেন কোয়ান্টাম থিওরিকে গ্রহণ করতে পারলেন না? কেন? এ একটা নতুন দিক দর্শন দিল, ডাইমেনশন, যেখানে বলছে জগৎটা অস্তিত্ব দ্রষ্টার উপরে নির্ভর করে। প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি হচ্ছে ধর্মের যে তত্ত্ব সেটাকে ব্যবহারে নিয়ে আসা। কোয়ান্টাম ফিজিক্সে এই ধরনের কোনো কথা নেই, কোয়ান্টাম ফিজিক্সে স্পিরিচুয়ালিটি বলেও কোনো কথা নেই, এখন অব্দি নেই, ভবিষ্যতে হতে গেলে আলাদা। আর কোয়ান্টাম ফিজিসিস্টের সঙ্গে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটির পার্থক্য আছে। বিজ্ঞানী তিনি একটা গবেষণা করছেন কি জন্য? মানুষকে মারবার জন্য, নাকি মানুষের জীবনটা আরো উন্নত করার জন্য? বর্তমানে সারা বিশ্বে বিজ্ঞানের যে গবেষণা চলছে তার আর টাকা, যত টাকা খরচ হচ্ছে, পাউন্ড ডলার সব নিয়ে, তার 70% টাকাই খরচ হচ্ছে মারণাস্ত্রে। মাত্র 30% ক্ষেত্রে বিজ্ঞানকে ভালো কাজে লাগানো হচ্ছে। সুতরাং যারা এই 70% খরচা করছেন তারা বিজ্ঞানী হতে পারেন, কিন্তু তারা তো রাজনৈতিক নেতাদের কাছে মাথা হেট করেছেন, তাহলে তারা তো বলতে পারছেন না যে না, আমি এই গবেষণা করব না। তার মানে বিজ্ঞানীদেরও টাকা দিয়ে কেনা যায়, যেমন সাংবাদিকদের কেনা যায়। তো যাই হোক, প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল হল সেই বিজ্ঞানী যিনি বলছেন যে আমার কাছে আমার পেশাটা ধর্ম, মানুষের ক্ষতি করার জন্য আমি কোনো কাজ করতে পারবো না। তখনই প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি আর কোয়ান্টাম ফিজিক্স এর মিল আসে। তখন তিনি প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালের উপর দাঁড়িয়ে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করছেন।
এবারের প্রশ্ন করেছেন মিতালি ভট্টাচার্য। তিনি লিখছেন, কর্মফল, প্রারব্ধ, ভাগ্য, আরো কত কি বলি, জীবনের ভালো খারাপ অবস্থা ব্যাখ্যার সময় এগুলোকে কিছু নেই, তবে যে কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, এসব কি মনের সান্ত্বনা? অনেকে অনেক কিছুই বলে, কর্মফল, প্রারব্ধ, ভাগ্য ইত্যাদি। কর্মের ফল আছে, এটা তো বিজ্ঞানেও বলছে, নিউটনের থার্ড লতেই আছে, লজ অফ মোশনে। প্রারব্ধ হচ্ছে অতীতের যে কর্ম তার ফলটা বর্তমানে। সবাই এটাকে অতীত আর বর্তমানের মধ্যে আবদ্ধ রাখে, কর্মফল আর প্রারব্ধ। এরা দেখে না যে বর্তমানের কর্মের ফল হচ্ছে ভবিষ্যৎ। সুতরাং বর্তমানটাকে যদি ভালোভাবে কাজে লাগাই, ভবিষ্যৎ উজ্জ্বল। এভাবে পজিটিভ দিক থেকে তারা দেখে না বলে তারা ভোগে। আর আপনি বলছেন এগুলোকে কিছু নেই, আছে, জীবনে অনেক কিছুই আছে। সবকিছু আপনার দরকার কি? যখন শপিং মলে যান তখন তো আপনি সবকিছু কেনেন না, যেগুলো আপনার দরকার সেগুলো কেনেন। ধর্ম তেমনি একটা শপিং মলের মতন, সব আছে। কেন? বিভিন্ন রকম লোক, তাদের বিভিন্ন রকম প্রয়োজন। আপনি দেখুন আপনার কি দরকার। কর্মফল, প্রারব্ধ, ভাগ্য এগুলোকে আপনার দরকার? আমার কথা জিজ্ঞেস করেন, আমি বলি না, আমার দরকার নেই, এই নিয়ে মাথাই ঘামাই না। আজ নয়, কয়েক দশক হয়ে গেল, 50 বছরের বেশি, এইসব নিয়ে মাথা ঘামাই না। কেন? আমার দরকার নেই। আমি জানি আমি যেটা চাই সেটা আমি নিজের শক্তিতে করতে পারি। অনেক সময় আমার শক্তি কম হয়ে যায়, আমি শক্তিটাকে বাড়াবো। সুতরাং অনেকের জীবনে সাধনায় কর্মফল, প্রারব্ধ, ভাগ্য এগুলো আছে, এগুলো নিয়ে ওরা চলেন, আমি চলি না। আপনি দেখুন আপনি চলবেন কিনা, এবং এভাবে চললে আপনি লাভবান হবেন কিনা সেটা দেখুন। লোকে কে কি বললো এখন সেটা নিয়ে প্রশ্ন তোলা মুশকিল। আরেকটা আছে, ধর্মের কল বাতাসে নড়ে, এটা কারা বলে? উপনিষদে তো নেই। এসব লোকেরা বলে। মুশকিল কি জানেন? অধিকাংশ লোক ধর্মের গভীরে যায় না, ওই চারপাশে যা শোনে, মা বাবার কাছে শুনেছে, পাড়া প্রতিবেশীর কাছে, ওগুলোকে ধর্ম বলে বেড়ে নিয়ে চলল। ধর্ম একটা শক্তি, এই শক্তিটাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন। শক্তিটাকে যখন ভালোভাবে কাজে লাগাচ্ছেন তখন সেটাকে বলে ধর্ম, যখন খারাপভাবে কাজে লাগাচ্ছেন তখন বলে অধর্ম। কাজ দুরকম আছে, একটা কাজ এখন আনন্দ, ভবিষ্যতে দুঃখ। যেমন সিগারেট খাওয়া, এখন যারা খাচ্ছে আনন্দ পাচ্ছে, ভবিষ্যতে দুঃখ পাবে। আর কতগুলি কাজ আছে, সেগুলি বর্তমানে দুঃখের, ভবিষ্যতে আনন্দের। যেমন পড়াশুনো, বাচ্চাদের কাছে পড়তে ভাল লাগে না, কিন্তু ভবিষ্যৎ উন্নত হবে। সুতরাং ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মটা নিজে নিজে কাজ করে না, ধর্মটাকে কাজ করাতে হয়। রিভলভার থাকলেই তো হয় না। রিভলভার দিয়ে আপনি বাঘ মারতে পারেন, কিন্তু মারতে তো হবে একজনকে, শুধু রিভলভার ফেলে রাখলে চলবে না। সুতরাং ধর্ম একটা শক্তি, বা বলা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল শক্তি। এটাকে যদি আপনি ভালো দিকে কাজে লাগান এটা ধর্ম, খারাপ দিকে কাজে লাগান অধর্ম। হয় কি জানেন, অনেকেই, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ধর্ম সম্বন্ধে এই লোক কথা শুনেই মেনে নিচ্ছে অনেক কিছুই। আপনি তাও তো প্রশ্ন করেছেন, বহু লোক প্রশ্নই করে না, ওটাই মেনে নেয়। তা সেই জন্য দেখুন, আপনার প্রথমত কি দরকার জীবনে, ধর্ম থেকে সেগুলো নিন। অনেকে যেমন সাকার উপাসনা করে, নিরাকারের কথা আছে ধর্মে, শাস্ত্রে আছে, তারা এগুলো নেয় না। কেন? তার দরকার নেই। সেই জন্য প্রথমে দেখুন ধর্মের কোন কোন কথা আপনার দরকার, প্রয়োজন, কোন কোন কথা আপনাকে শক্তিশালী করবে, এগিয়ে নিয়ে যাবে, সেইগুলোর উপর জোর দিন। এবারের প্রশ্ন করেছেন
মানস মুখার্জি। আপনার বাণীতে পেলাম কাজের পেছনে উদ্দেশ্য কি সেটাই গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, আমাদের কাজের মোটিভ কি হওয়া উচিত? মানসবাবু, আপনি তো দেখছেন বর্তমানে গুগল, ফেসবুক এসবকে নিয়ে যে কেন্দ্র সরকার আইন করলো, কেন? তাদের কাছে লাভটাই বড় কথা। আবার ওষুধ কোম্পানি অনেক আছে, তারা জীবন দিয়ে ওষুধেরও দাম কমাবে না কেন? ওষুধের কোম্পানিগুলো অধিকাংশ বিজনেস করছে। এই দেখছি জনসেবা না, জনসেবা দেখতে ইনসিডেন্টাল। যেমন ফুচকাওয়ালা, সে ফুচকা বিক্রি করছে নিজে পয়সা কামাবে বলে। ফুচকাকে আপনার যে ভালো লাগছে সেটা ইনসিডেন্টাল, গৌণ, তার কাছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। কনস্ট্রাকশন কোম্পানি সম্বন্ধে তো অনেক অভিযোগ আছে, আপনি জানেন। দিল্লিতে বিরাট বড় বড় বাড়ি তৈরি হয়ে কিভাবে পড়ে রয়েছে, লোকের আগাম পয়সা দিয়েও ফ্ল্যাট পাচ্ছে না। লোক ঠকাচ্ছে এরা। এরা ব্যবসায়ী শুধু নয়, অসৎ ব্যবসায়ী। আপনি লিখেছেন আমাদের কাজের মোটিভ কি হচ্ছে? যে কোনো কাজে, শুধু আপনাদের কাজে নয়, যে কোনো পেশাগত কাজের উদ্দেশ্য হলো সমাজসেবা। আর সমাজসেবা করলে লাভ নিজে নিজেই হয়। সমাজের যত বেশি লোককে আপনি সেবা করতে পারবেন, আপনার রিটার্ন তত বেশি হবে। সুতরাং পেশাগত কাজের একটাই হচ্ছে সমাজের উপকার করা, মানুষের উপকার করা। আর আজকাল তো জিনিসের দাম আরো কমিয়ে দেওয়া যায়। কেন? অটোমেশন, তারপরে রোবট এসে গেছে, খরচা প্রচুর কম, মাসে মাসে বেতন দিতে হয় না, বোনাস দিতে হয় না, প্লাস ইলেকট্রিক চার্জ খুব কম, ইনিশিয়াল কস্টের পর শুধু রেকারিং, সেটা খুব কম। তাহলে তো জিনিসপত্রের দাম কমা উচিত সবকিছুরই। অথচ ইলেকট্রনিক্স বাদে সব জিনিসের দাম বেশি কেন? কারণ আবার বলি, এরা ব্যবসা করছে। কার্ল মার্কস এত ক্রিটিসাইজ করেন, ঠিকই করেছেন, তার কথায় যথেষ্ট যৌক্তিকতা আছে। এখন আপনি কি করবেন? শুধু আপনি নন, আপনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সবারই একটা উদ্দেশ্য সমাজের সেবা করা, সমাজকে শক্তিশালী করা, মানুষকে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর আপনাদের কনস্ট্রাকশন ক্ষেত্রেই চেন্নাই অমল কার্নার ছিলেন, অ্যালাক্রিটি তার কোম্পানি, তিনিও কনস্ট্রাকশন করতেন। আজ থেকে 50 বছর আগে তিনি নিয়ম করেছিলেন, তিনি যদি সময় মতো ফ্ল্যাট দিতে না পারেন কাউকে, তাহলে তিনি তার উপর ইন্টারেস্ট দেবেন সেই টাকা, এবং তার সঙ্গে একটা ফাইনও দেবেন তিনি। এই অমল কার্নার বহুবার সরকারি ঝামেলায় পড়েছেন, কারণ তিনি কোনোদিন ঘুষ দেননি। একবার বুঝুন, কনস্ট্রাকশনে কাজ করছেন, ঘুষ দেননি, মানে আজ থেকে 50 বছর আগের কথা বলছি। এবং তার নামই হয়ে গেল তিনি খুব সৎ। যেই সৎ হচ্ছে, বেশি থেকে বেশি কাস্টমার তার কাছে গেছে। আজিম প্রেমজি, উইপ্রোর মালিক, তিনি একটা নতুন ব্রাঞ্চ করলেন কনস্ট্রাকশনের ব্যাপারে। সব ঠিকঠাক চলছিল, এমন সময় ইলেকট্রিক সংস্থা থেকে খবর এলো, বা এক ভদ্রলোক এসে বললেন টাকা দিতে হবে। আপনি জানেন, যেহেতু আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে রয়েছেন, টাকা খাওয়াতে হয় অনেককে। আজিম প্রেমজি বললেন আমি 1 পয়সা দেবো না আপনাকে। ইলেকট্রিক লাইন পেলেন না, এইভাবে তিনি 1 বছর চালিয়েছিলেন। ঠিক আছে, আমি জেনারেটর দিয়ে কাজ করবো। 1 বছর পর পেলেন, যখন কথাটা ছড়িয়ে গেল যে তাকে কিভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে। এবং আজিম প্রেমজি ভারতের সবচেয়ে ধনী 5 জন ব্যবসায়ীর মধ্যে একজন। টাকা তিনি নিশ্চয়ই দিতে পারতেন, দেননি। শুধু এরকম ভালো লোক আছে ব্যবসা মহল, প্রচুর এরকম ভালো লোক আছে। আমি দেখেছি কান্তিবাই শপ মুম্বাইয়ে, তিনি ওরকম বিরাট ব্যবসায়ী। তো এরকম ভালো লোক প্রচুর আছে, তারা তো কাজ করছে। সেই জন্য হবে না কিছুটা, এগুলো কারা বলে? যারা করতে চায় না, তার সেটা আলস্যবশতই হোক আর লোভবশত হোক। সুতরাং যে কোনো পেশারই মোটিভ সমাজ সেবা, মানুষের সেবা। আজ তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকুন। নমস্কার।